ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। কলেজে শিক্ষকতার চাকরি পাবার পর ছিল প্রথম ইলেকশনের ডিউটি। ইলেকশনের ডিউটি পড়েছিল বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে। তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সকাল সকাল রওনা দিলাম ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। ট্রেন থেকে যখন নামলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। পাড়াগা হওয়ায় সেখানে বেশি দোকানপাট এবং মানুষজন দেখতে পেলাম না। ভোট কেন্দ্র এখান থেকে প্রায় আরও 1 ঘন্টার পথ, কিন্তু আমি কোথাও ভ্যান বা টোটো দেখতে পেলাম না। এখন যদি কোনো ভ্যান বা টোটো না পাই তাহলে এই এতটা পথ একাই আমাকে হেঁটে যেতে হবে। সুমনবাবু, আপনি কি সুমনবাবু? আমি পিছন ঘুরতেই দেখলাম একটি 25 বছরের ছেলে স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে আমি বললাম, হ্যাঁ, আমার নামই সুমন, কিন্তু আপনি কে? সুমনবাবু, সে আপনি আমায় চিনবেন না, আমি আপনাকে নিতে এসেছি। আপনি ভোট কেন্দ্রে যাবেন তো? তার এই কথা শুনে সত্যি বলতে আমি কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম। এরপর আমি তার স্কুটির পিছনে বসে তার সাথে কথা বলতে বলতে ভোট কেন্দ্রের দিকে যেতে থাকলাম। ওর নাম চন্দন। ও এই গ্রামেরই ছেলে। প্রতিবার ভোটের সময় ওর দায়িত্ব পড়ে যারা ওই ভোট কেন্দ্রে আসে তাদের দেখাশোনা করা, তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া। এক কথায় বলতে গেলে তাদের যা দরকার সব কিছুই এনে দেওয়া। ভোট কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার অন্য এক সহকর্মীর বাড়ি এই গ্রামে হওয়ায় তিনি একেবারে ভোরেই চলে আসবেন, এটা তিনি আমাকে আগেই জানিয়ে দিয়েছিলেন। তাই আর সময় নষ্ট না করে নিজের মতন করেই সব কিছু গোছাতে শুরু করলাম। এভাবেই যখন সব কাজ শেষ করলাম তখন প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। তাই আমি আর চন্দন একসাথে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। তখন প্রায় মধ্যরাত হবে। হঠাৎ করেই যেন এক হট্টগোলের আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেল। ওই হট্টগোলের আওয়াজ শুনে বুঝতে পারলাম বাইরে কিছু দুষ্কৃতী ঘরের ভিতরে আসার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হয়তো ভোটের সব পেপার লুট করে নিয়ে যাওয়া। আপনি কোনো চিন্তা করবেন না ভোটবাবু, আমি যতক্ষণ এখানে আছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। ওরা যতই চেষ্টা করুক আপনার কিছুই করতে পারবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি তো আছি। এই বলেই চন্দন ঘরের বাইরে যেতে থাকলো। আমি তাকে অনেক আটকাবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না ভয়ে দুশ্চিন্তায় আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। তবে অদ্ভুত বিষয় ছিল, চন্দন বাইরে যেতেই হঠাৎ করেই যেন ওই হট্টগোলের আওয়াজ এক করুণ চিৎকারে পরিণত হয়ে গেল। যেন তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য মরণ চিৎকার করছে। এভাবে এইসব কিছুক্ষণ চলার পরেই সব কিছু যেন নিজে থেকেই আগের মতন শান্ত হয়ে গেল।
আমি ঘরের ভিতরে বসে চন্দনের জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও চন্দনের কোনো দেখা পেলাম না। তাই আমি ভয়ে ভয়ে ঘরের বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে দেখলাম তখন ভোরের আলো সামান্য ফুটেছে। সেই আলোয় আমি চন্দনকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। আপনি উঠে পড়েছেন? আমি পিছন ঘুরতেই দেখলাম আমার অন্য সহকর্মী এসেছেন। তবে যেহেতু আর কিছুক্ষণ পরেই ভোট প্রক্রিয়া শুরু করতে হবে, তাই তখন তাকে আর কিছু জানালাম না। ভাবলাম ভোটের শেষে তাকে সব কিছুই জানাবো। ওই গ্রামের লোকসংখ্যা খুব বেশি ছিল না, তাই ভোটও শান্তিপূর্ণভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে অবাক করার বিষয় ছিল, সারাদিনে কিন্তু আমি একবারও চন্দনের দেখা পেলাম না। কি ব্যাপার সুমন বাবু, আপনি এত কি চিন্তা করছেন? কোনো সমস্যা হয়নি তো? সবকিছু ঠিক আছে তো? এরপর আমি তাকে গতরাতের সমস্ত ঘটনা খুলে বলি। সমস্ত ঘটনা শোনার পর তিনি এই বিষয়টি গ্রামের অন্য কাউকে বলতে বারণ করেন। তবে তিনি কেন বারণ করেছিলেন তখন আমি তা বুঝতে পারিনি। আসলে সুমন বাবু, চন্দন ছিল এই গায়েরই ছেলে। কলেজ পাস করার পর চাকরি না পাওয়ায় সে ব্যবসা শুরু করে। যেহেতু সে ছিল গায়ের একমাত্র শিক্ষিত ছেলে, তাই ভোটের সময় তাকে বিভিন্ন কাজ দেওয়া হতো। বিশেষ করে যে সকল ভোটকর্মীরা আসতো, তাদের দেখাশোনার দায়িত্ব ছিল তার উপর। তবে আজ থেকে 5 বছর আগে এরকমই এক ভোটের রাতে কিছু দুষ্কৃতীরা ভোট কেন্দ্রে হামলা করে। কিন্তু ভোটকর্মীদের বাঁচাতে গিয়ে সে তাদের ছোড়া গুলিতে নিহত হয়। তারপর থেকেই প্রতিবারই ভোটের সময় যখনই ভোটকর্মীরা বিপদে পড়েছে, তখনই চন্দন সেই বিপদ থেকে তাদের রক্ষা করে চলেছে। সে মরে গেলেও আজও তার দায়িত্ব সে পালন করে চলেছে। এই সব কথা শোনার পর চন্দনের এই পরিণতির জন্য আমার মন ভারাক্রান্ত হয়ে পড়ে। তারপর গাড়ি করে চলে আসার সময় কেমন যেন মনে হলো চন্দন ওই সেন্টারের সামনে দাঁড়িয়ে আমাকে হাসি মুখে বিদায় জানাচ্ছে। এভাবেই হয়তো চন্দনের মতন মানুষেরা যুগ যুগ ধরে মানুষের ভালোবাসা ও বিশ্বাসের মধ্যে বেঁচে থাকবে। তুমি ভালো থেকো চন্দন, এবং সকলকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো।